হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডক্টর স্কোপ। তোমাদের সাথে আমি অরিজিৎ চলে এসেছি আবার একটি নতুন চ্যাপ্টার নিয়ে, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এর আগে আমরা সেল দ্য ইউনিট অফ লাইফ ওই চ্যাপ্টারটা পড়েছি এবং তারপরে অ্যানিমেল টিস্যু ওই চ্যাপ্টারগুলোও পড়েছি। আমরা মোটামুটি জানি আমাদের যে বডি রয়েছে সেগুলো সেল দিয়ে তৈরি। সেল দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, জীবনের গঠনগত এবং কার্যগত একক জীবদের। তো এগুলো আমরা সব পড়ে এসেছি, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। তো যারা আমরা যৌন জনন করি, সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম যারা, তারা কি হয় না, সেই একটা সেল তৈরি হয় মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট মিলনের ফলে। মেল গ্যামেট মানে স্পার্ম একটা আর ওভাম দুজনের মিলনের ফলে একটা জাইগোট তৈরি হয়। সেই জাইগোটটা ফার্দার, সেটা একটা সিঙ্গেল সেল, সেটা ফার্দার ডিভাইড হয়ে 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 একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটা থেকে আটটা, আটটা থেকে 16, 32 এরকম ডিভাইড হয়ে হয়ে আজকে আমাদের শরীরে মিলিয়নস অফ সেল রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের যেই বডি গ্রোথ হয়েছে তার জন্য, এই গ্রোথের জন্য কি সেল ডিভিশনটা দরকার পড়েছে, এবং আমাদের যে রিপ্রোডাকশানের জন্য সেল ডিভিশন দরকার পড়েছে। তো ওভারঅল আমরা সেল কেন ডিভাইড করে, মানে সেল ডিভিশনের ফলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা গ্রো করেছি, আমরা রিপ্রোডিউসিং করেছি, আর রিপ্রোডাকশান প্রজনন করেছি। এই যে গ্রোথ আর রিপ্রোডাকশান, এই দুটোই হচ্ছে কি আমাদের লিভিংয়ের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স, মানে চারিত্রিক বৈশিষ্ট্য। এগুলো আমরা সেই ফার্স্ট চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ডে পড়ে এসেছি। আচ্ছা, আমরা সেল ডিভিশনের ফলে কি হয় সেটা তো দেখলাম, ঠিক আছে, কিন্তু সেল ডিভিশন হয় কেন? ঠিক আছে, ওয়াই সেল ডিভাইড? তাহলে এই কোশ্চেনের উত্তর দিতে গিয়ে আমরা তাহলে কি দেখলাম না, সেল কখন ডিভাইড করে? তখন একটা সেল, সাপোজ এটা একটা সেল তৈরি হলো, সেল তৈরি হওয়ার পরে না সে কন্টিনিউয়াসলি গ্রো করে, আস্তে আস্তে গ্রো করে মানে বৃদ্ধি পায়। ঠিক আছে, তার সাইটোপ্লাজমটা গ্রো করে। তো সাইটোপ্লাজম গ্রো করার পরে তার যে এই যে তার যে নিউক্লিয়াসটা, ঠিক আছে, নিউক্লিয়াসটা সেলের ব্রেন আমরা জানি। ঠিক আছে, যেমন ধরো আমাদের বিভিন্ন রাজ্য, ধরো মিদনাপুর ডিভাইড করা হয়েছে, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। আগে তো একটাই মিদনাপুর ছিল। ঠিক আছে, তো এই যে ডিভাইড কেন করা হলো না, এই যে একটা মিদনাপুরের সদর দপ্তর ছিল, সেখান থেকে সমস্ত জায়গায় প্রশাসনিক কাজকর্ম চালানো হতো। এবার এই বড় হওয়ার ফলে প্রশাসনিক কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছিলো, এই জন্য ডিভাইড করে এদিকে একটা সদর দপ্তর, এদিকে একটা সদর দপ্তর বানিয়ে দেওয়া আছে। এখান থেকে এর সব কাজকর্ম করে, এখান থেকে এর কাজকর্ম করে। তো মোটামুটি এই রকম টাইপেরই এখানে, যখন একটা নিউক্লিয়াস এইটুকু সেলটাকে সে তার কন্ট্রোলে রাখতো, কিন্তু তারপর যখন নিউক্লিয়াস সাইটোপ্লাজমটা বড় হয়ে গেছে, তখন নিউক্লিয়াসটা তো ডিভাইড করেনি সেইভাবে, নিউক্লিয়াস তখনও পর্যন্ত ডিভাইড হয়নি। তো সেইটা কীভাবে, এইটুকু নিউক্লিয়াস এত বড় সেলকে কীভাবে মানে কীভাবে সে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, কন্ট্রোল করবে, সেইটা আমরা কি বলি না, নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও। ঠিক আছে, এখানে ধরো নিউক্লিয়াস 10 ভাগ আছে, এই নিউক্লিয়াস 1 ভাগ আছে, 10 ভাগ আছে সাইটোপ্লাজম আছে। ঠিক আছে, ধরো আমাদের নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও হচ্ছে 1/10। ঠিক আছে, তাহলে এখানে দেখো নিউক্লিয়াস সেই একই আছে, কিন্তু সাইটোপ্লাজমটা সাপোজ 20 হয়ে গেছে বা 30 হয়ে গেছে, তাহলে নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিওটা বিঘ্নিত হয়েছে। সেই নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিওটাকে রিস্টোর করার জন্য, আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য, সেলটা কী করবে, টুক করে ডিভাইড করে নেবে, একদম টুক করে একদম ডিভাইড করে নিলাম। ঠিক আছে, তো এই যে ব্যাপার, এই সেল ডিভাইড কেন করে? তাহলে নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিওটাকে রিস্টোর করার জন্য সেল ডিভাইড করে। বোঝা গেল মোটামুটি। এবারে সেল যে ডিভিশন হচ্ছে, এটা কিন্তু কোনো সিঙ্গেল একটা প্রসেস নয়, একটা সেল আছে এরকম দু সাইড থেকে টুক করে ডিভাইড করে নিল, টুচ করে ডিভাইড করে নিল, এরকম ব্যাপারটা না। সেলটা ডিভাইড করে, কিন্তু এর মাঝখানে প্রচুর অনেক অনেক প্রসেস আছে। সেল অর্গানেলগুলো ডুপ্লিকেট করবে, সেল অর্গানেলগুলো যেগুলো আছে মাইটোকন্ড্রিয়া, পেরোক্সিজম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর গলগি কমপ্লেক্স, যা যা আছে সব ডুপ্লিকেট হবে। তো মানে যা একটা সেলে ছিল সেইগুলো সেম অ্যামাউন্টে দুটো সেলে কিন্তু থাকবে। তাহলে এখানে যা যা ছিল সবগুলোকে ডুপ্লিকেট করতে হবে, ডিএনএ রেপ্লিকেশন করতে হবে, ডিএনএ মানে এখানে যা ছিল তার ডবল করে, তাহলে সেই ডবলের এক অংশ এখানে, এক অংশ এখানে, দুটো সেলে চলে যাবে। সেল তো এমনিতে কন্টিনিউয়াসলি গ্রো করছে আমরা দেখলাম। এই যে আর এরপরে সেল ডিভিশন, দুটো ডিভিশন। ঠিক আছে, এবার একটা সাইকেল কি, একটা জায়গা থেকে শুরু করে যদি সেই জায়গাটা আসি চক্রাকার আবর্তনকে একটা সাইকেল বলি, সেরকম একটা সেল সেটা গ্রো করছে, গ্রো করে বড় হচ্ছে, সেটা আবার দুটো সেলে মানে ডিভাইড করছে। দেখো এটা একটা চক্রের মতো। ঠিক আছে, সেই জন্য এটাকে সেল সাইকেল বলি। তাহলে সেল সাইকেল আর সেল ডিভিশন, এই যে চ্যাপ্টারের নামটা ক্লিয়ার হলো আগে, মোটামুটি তোমাদের আশা করছি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এরপরে যখন আমরা ধরো কোনো এক রাজ্য থেকে আরেক রাজ্য যাই, ঠিক আছে, তো মাঝখানে রাজ্যে মানে একটা সীমানা থেকে আরেকটা সীমানায় গেলেই, বা এক দেশ থেকে আরেকটা দেশে গেলে, বা তোমরা ধরো যখন ট্রাভেল করো, কোনো ফ্লাইট ধরতে যাও, ঠিক আছে, তখন কি হয়, আমাদের নাকা চেকিং হয়। বা তুমি সাপোজ মেট্রোতে আমরা যখন উঠি, সেখানে আমাদের ব্যাগ ট্যাগগুলো সব ওই এর মধ্যে, স্ক্যানারের মধ্যে দিয়ে তারপর আমরা যাই। তার মানে কি, ওখানে একটা চেকিং হচ্ছে, ওখানে কোনো
মানে খারাপ কোনো ফুয়েলিং এলিমেন্ট নিয়ে যাচ্ছে কিনা, কোনো অ্যান্টি সোশ্যাল কোনো ড্রাগস নিয়ে যাচ্ছে কিনা, সেগুলো কি ওখানে চেকিং হচ্ছে। ঠিক আছে, সেরকমই আমাদের সেলটা যখন ডিভাইড করছে, ঠিক আছে, সেলটা ডিভাইড করার সময় G0 একটা দশা থাকে, সেখানে কি চেকিং হয়। সেই চেকিং কারা করে? এই সাইক্লিন, সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই প্রোটিনগুলো কি করে না, সেখানে G0 দশায় তারা চেক করে যে ঠিক 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 হচ্ছে কিনা। বোঝা গেছে? মোটামুটি ওভারঅল একটা ধারণা মোটামুটি ক্লিয়ার হলো। বেসিক্যালি আমাদের সেল দু প্রকারের আমরা ডিভাইড করি, এক হচ্ছে মাইটোসিস, দুই হচ্ছে মিওসিস। এবার আমরা প্রথমে মাইটোসিসটা দেখব। তার আগে আমরা বিভিন্ন যে অর্গানিজম রয়েছে তারা এক একটা সেল ডিভাইড করতে বিভিন্ন যে টাইম, ভেরিয়াস টাইম লাগে। যেমন ইকোলাই সেল, একটা সেল সাইকেলের ডিউরেশন হচ্ছে একটা সেল থেকে ডিভাইড করে নতুন আরেকটা সেল তৈরি হওয়া, এই যে ডিউরেশনটা, এই ডিউরেশনটাকে কত? 20 মিনিট। ঠিক আছে, ইচ সেল 90 মিনিট। ঠিক আছে, আর সেই জায়গায় হিউম্যান সেল দেখো 24 ঘন্টা টাইম লাগছে একটা হিউম্যান সেল ডিভাইড করতে। ঠিক আছে, যার যত কমপ্লেক্স মেশিনারি তার তত বেশি সময় লাগবে। ঠিক আছে, আবার হিউম্যানের যে হার্ট সেল বা নিউরনস, এরা কিন্তু ডিভাইড করে না, এরা হচ্ছে পার্মানেন্ট একটা ওই সাসপেন্ডেড দশা, মানে G0 দশা, কুইসেন্ট ফেজ বলি, সে পার্মানেন্ট একটা কুইসেন্ট ফেজে চলে যায়। ঠিক আছে, যারা আর ফার্দার ডিভাইড করে না, ওই যে G0 বললাম একটা, যেখানে চেকপোস্ট, সেই চেকপোস্টে গিয়ে আটকে যায়, এরা আর এগোতে পারে না। ঠিক আছে, তো যাই হোক, তারপর আরেকটা কি, লাইনিং অফ স্টোমাক। এই যে আমাদের স্টোমাক রয়েছে, ঠিক আছে, এই স্টোমাকের যে লাইনিং, ঠিক আছে, ভেতরে যে সেলগুলো রয়েছে, এই সেলগুলো কি অনেক হাই পিএইচ, মানে খুব লো পিএইচ, মানে হাই অ্যাসিডিক মাত্রা সহ্য করতে পারে। ঠিক আছে, তো এই অ্যাসিডিক মাত্রা সহ্য করতে করতে তারা অনেক সময় এই অ্যাসিডগুলো আমাদের স্টোমাকের ভেতরগুলোকে খেয়ে ফেলে, এক্সকোরিয়েশন বলি, এক্সকোরিয়েট করে ফেলে। তো এই সেলগুলোকে আবার নতুনভাবে তৈরি হতে হবে, নাহলে তো স্টোমাক এইভাবে করতে করতে আলসার হয়ে যাবে। তাহলে এই যে প্রত্যেক যে সেলগুলো, এটা প্রত্যেক 3 থেকে 4 দিন ছাড়া, মানে সপ্তাহে প্রায় দুবার ডিভাইড করে। তো মোটামুটি ওভারঅল একটা আইডিয়া হলো যে কোন সেল কত সময় ডিভাইড করে। এরপর আমরা মাইটোসিস যে কোষ বিভাজন, সেটায় আসছি। ঠিক আছে, তো মাইটোসিস কোষ বিভাজন মূলত দুই প্রকারের। ঠিক আছে, মানে পুরো সেল ডিভিশনকে আমরা যদি দেখি মূলত দুই প্রকার, একটা হচ্ছে এম ফেজ, মাইটোটিক ফেজ, আর ইন্টারফেজ, মানে যেটা ওই যে পুরো যে মেশিনারি যে তৈরি হচ্ছে, মেন সেল ডিভিশন হয় এম ফেজ বা মাইটোসিস ফেজ বা মাইটোটিক ফেজে। ঠিক আছে, এইটাই সমস্ত রকমের কাজকর্মগুলো হয়, মানে যে সেল ডিভিশনটা অ্যাকচুয়ালি ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিও মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। এটা কোথায় হয়? এম ফেজে। আর বাকি তার আগে যে সমস্ত ওই যে বললাম অর্গানেলগুলো ডুপ্লিকেশন করা, সেল গ্রোথ, তারপর ডিএনএ তৈরি, সব কোথায় হয়? ইন্টারফেজে। ঠিক আছে, মোটামুটি বুঝতে পেরেছো। তো ইন্টারফেজটার জন্য অলমোস্ট 95% টাইম লাগে। সাপোজ যদি ধরো 24 ঘন্টা একটা আমাদের হিউম্যান সেল ডিভাইড করতে টাইম লাগে, তাহলে মানুষের প্রায় 200 ধরনের প্রায় সেল আছে। তার মানে যে একটা আদর্শ, যেমন চিক সেল নিয়ে আমরা যদি দেখি 24 ঘন্টা টাইম লাগছে, এই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই হবে কিন্তু ইন্টারফেজ, বাকি 1 ঘন্টা মাত্র এম ফেজের জন্য কাজে লাগে। কিন্তু এম ফেজটা মোস্ট ড্রামাটিক ফেজ, এম ফেজের মধ্যেই আসল নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজম বিভাজনটা হয়। কিন্তু এটা টাইম কত নেয়? টোটাল যে সেল ডিভিশনের মাত্র 5%, মানে 100 ঘন্টা যদি থাকে 95 ঘন্টা লাগবে ইন্টারফেজে আর 5 ঘন্টা লাগবে এম ফেজে। কিন্তু এইটা সব থেকে বেশি এখানে ড্রামাটিক নাটক মানে কি বলতো, মানে এই যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, সব ঘটনাগুলো যে ঘটছে এখানেই ঘটছে। ঠিক আছে, এইগুলো সব আমরা ডিটেলসে জানবো, জাস্ট এখানে ওভারভিউ চলছে। তাহলে আমরা কি জানলাম? যে একটা সেল সেটা গ্রো করছে, গ্রো করার পর, তাহলে এই যে গ্রো করাটাকে ইন্টারফেজ বলছি। ঠিক আছে, গ্রো করার পর যখন এই যে ডিভিশন হচ্ছে এক প্রকার, একটা থেকে দুটো, এইটা হচ্ছে মাইটোটিক ফেজ। এইটা আবার গ্রো করছে, এইগুলো দুটোই গ্রো করছে, আবার এই গ্রো করার পর আবার ডিভাইড করছে, তাহলে ইন্টারফেজ। তাহলে সেল ডিভাইড করছে, এটা ইন্টারফেজ, গ্রো করছে, তারপরে দুটো তৈরি হচ্ছে, এটা হচ্ছে মাইটোটিক ফেজ। আবার ধরো গ্রো করছে, এটা হচ্ছে ইন্টারফেজ। এই গ্রো করার পর আবার ডিভাইড করছে, মাইটোটিক ফেজ। দেখো, দুটো মাইটোটিক ফেজের মধ্যে একটা ইন্টারফেজ আসছে, আবার দুটো ইন্টারফেজের মধ্যে একটা মাইটোটিক ফেজ আসছে, ব্যাস, আর কিচ্ছু নয়। সিম্পল মনে রাখো, বিভিন্ন ভাষা ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, সেই জন্য আমাদের জানার দরকার। আর অ্যাকচুয়াল যে সেল ডিভিশনটা কোথায় হয় তাহলে? না, এম ফেজে অ্যাকচুয়াল সেল ডিভিশনটা হয়, সেগুলো আমরা জানলাম। ঠিক আছে, চলো আমরা এগোই। তাহলে আমরা সেল ডিভিশনে যে অ্যাকচুয়ালি ঘটনাগুলোতে আমরা আসছি। ঠিক আছে, তাহলে আমরা বললাম কি, ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ। তাহলে এই যে 95% স্টেজ হচ্ছে ইন্টারফেজ। এবার এই ইন্টারফেজটা 3টে দশায় বিভক্ত, একটা হচ্ছে G0, S আর G2। G0 মানে গ্যাপ 1, S মানে সিনথেটিক ফেজ, G2 মানে গ্যাপ 2 ফেজ। ঠিক আছে, এই যে পুরো এই ঘটনাটা 95% সময় লাগে টোটাল সময়ের, এইটা মাত্র 5%। ঠিক আছে, এগুলো আমরা জানলাম। তাহলে G1 গ্যাপ 1 দশায় কি হয়? তাহলে গ্যাপ 1 সেল গ্রোথটা কিন্তু কন্টিনিউয়াসলি হবে, সেল গ্রোথ নিয়ে সমস্যা নেই। ঠিক আছে,
এস ফেজে হয় যে সিনথেটিক ফেজ, এখানে তৈরি হয় সিনথেটিক কী হয়, বেসিক্যালি ডিএনএ কন্টেন্টগুলো তৈরি হয়, ডিএনএ ডাবল হয়, ঠিক আছে। ক্রোমোজোম মানে ক্রোমোজোম নাম্বার, এখানে কিন্তু ক্রোমোজোম নাম্বার এক থাকে, ক্রোমোজোম দেখো এইটা একটা ক্রোমোজোম, এই একটাই ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোম নাম্বার কিন্তু দুটো হয়ে যাবে না, ঠিক আছে, একটাই ক্রোমোজোম থাকবে। দেখো 2N ছিল ডিপ্লয়েড ক্রোমোজোম আছে, আর ডিএনএকে আমরা সি দিয়ে ডিনোট করি, 2C ছিল ডিএনএ, এর মধ্যে আবার একটা ডিভিশন হয়ে দেখো এখানে ডিএনএর সংখ্যা ডবল হয়ে গেছে 2C থেকে 4C, কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সেম থাকবে, ঠিক আছে, ক্রোমোজোমের সংখ্যা সেম থাকবে, ডিএনএর সংখ্যা ডবল হবে এস পেজে, ঠিক আছে। এখানে ওই যে ডিএনএগুলো মানে অ্যাকচুয়ালি কি এখানে হিস্টোন প্রোটিনগুলো কী করে, ডিএনএর সাথে কনডেনসেশন হেল্প করে, হিস্টোন প্রোটিন, সেন্ট্রিওল সে যে সেল ডিভিশনে আমাদের হেল্প করে, সেন্ট্রিওল আমরা জানি ওই বেমতন্তু তৈরি করে, অ্যাস্ট্রাল রেস ওখান থেকে তৈরি হয়, ঠিক আছে, স্পিন্ডেল ফাইবার বেসিক্যালি, যাই হোক। তো সেগুলো হিস্টোন প্রোটিন, সেন্ট্রিওল সব ডুপ্লিকেশন কোথায় হবে, এই এস ফেজে, ঠিক আছে। তাহলে এই এত কিছু হওয়ার জন্য তাহলে শক্তি তো লাগবে, সেই শক্তিটা তৈরি হচ্ছে জি1 ফেজে, এই এটিপি সিনথেসিস হয়, ঠিক আছে। তারপর বিভিন্ন প্রোটিন লাগে, সেই প্রোটিনগুলো কোথায় তৈরি হয়, এই জি1 ফেজে। তাহলে প্রোটিন তৈরির জন্য অ্যামাইনো অ্যাসিড লাগে, অ্যামাইনো অ্যাসিড লাগবে প্রোটিন তৈরির জন্য, আরএনএ লাগবে, সেই ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এইগুলো আমরা জানি। আর প্রোটিন তৈরি অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খলকেই আমরা প্রোটিন বলি, অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হলেই তাকে প্রোটিন বলি, ঠিক আছে। তো আমরা তাহলে কি বুঝলাম, সিনথেটিক ফেজে ডিএনএ মানে সিনথেসিস হবে, ডিএনএটাই সিনথেসিস হয় মেনলি, ঠিক আছে। আর তার সাথে সাথে কী তৈরি হয়, তারপরে হিস্টোন প্রোটিন তৈরি হয়, সেন্ট্রিওল ডুপ্লিকেশন হয়, ঠিক আছে। তো এগুলো আমরা জানলাম। তাহলে এইগুলো হওয়ার জন্য শক্তিটা যে লাগে সেটা কোথায় তৈরি হয়, গ্যাপ 1 ফেজে। তাহলে শক্তি তৈরি হচ্ছে গ্যাপ 1 ফেজে। এখানে যে প্রোটিন লাগবে এই মেশিনারিগুলো কাজ করার জন্য, ঠিক আছে, এই কাজগুলো হওয়ার জন্য, সেই প্রোটিনটা তৈরি হবে কোথায়, এই জি1 ফেজে। এই প্রোটিন তৈরির জন্য আবার আরএনএ, অ্যামাইনো অ্যাসিড যা লাগবে সব এখানে বিভিন্ন সেল অর্গানেল ডুপ্লিকেশন এই জি1 ফেজে হবে। তাহলে এইটা কিন্তু ভুলবে না, এখানে কি হচ্ছে জি1 ফেজে, তাহলে বেশিরভাগ অর্গানেল ডেভেলপ করছে মানে ডুপ্লিকেট করছে, আরএনএ তৈরি করছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, প্রোটিন তৈরি করছে, এটিপি সিনথেসিস হচ্ছে, সব জি1 ফেজে। এস ফেজে ডিএনএ কন্টেন্ট ডাবল হচ্ছে, হিস্টোন প্রোটিন তৈরি হচ্ছে, আর সেন্ট্রিওল ডুপ্লিকেশন করছে, ডাবল হচ্ছে, ঠিক আছে। তাহলে জি1 এস গেল। তাহলে জি2 গ্যাপ 2 ফেজে কী হয় না, গ্যাপ 2 ফেজে বিভিন্ন মানে কিছু অর্গানেল যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এইগুলো ডুপ্লিকেট করে। এখানেও আমাদের কি লাগে, বিভিন্ন রকম, এরপরেও আমাদের শক্তি লাগবে, শক্তি লাগার জন্য তাহলে কি না বিভিন্ন প্রোটিন লাগবে, সেই প্রোটিনগুলো আরএনএ, অ্যামাইনো অ্যাসিড প্রোটিন লাইক টিবিউলিন সব এখানে সিনথেসিস। তাহলে এখানে কোথায় কি হয় এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আমি একটা লজিক্যালি বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর দেখো এইখানে কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে, ক্রোমোজোম সংখ্যা ডবল হয়ে যায় না, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে 2N থেকে 2N। দেখো একটা ক্রোমোজোম ছিল, একটা ক্রোমোজোমই আমি দেখেছি, কিন্তু তার মধ্যে যে ডিএনএ কন্টেন্ট এখানে 2C ছিল, এখানে 4C হয়ে গেছে, ঠিক আছে। ইনট্যাক্ট জিনোম ইকুয়াল টু প্যারেন্ট সেল, মানে প্যারেন্ট সেলে যে জিনোম ছিল সে মানে যে সেল থেকে তৈরি হচ্ছে সেই সেলের জিনোম যা ছিল সেই ইনট্যাক্ট মানে কি এরকমভাবে পাকিয়ে থাকে, যাই হোক। তো মোটামুটি দেখো এই যে ইন্টারফেজ, এই যে টোটাল মানে এই ফেজটা হচ্ছে তোমার 95% সময় নেয়, বাকি ড্রামাটিক যেটা ফেজ এম ফেজ বা মাইটোটিক ফেজ সেটা 5% সময় নেয়। এই মাইটোটিক ফেজে হয় কি, তাহলে ক্যারিওকাইনোসিস প্রথমে হবে, মানে নিউক্লিয়াসের বিভাজনটা প্রথমে হবে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন। ওভারভিউটা একবার দেখে নিয়ে তারপর আমরা নেক্সট পেজে এটাকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা জানি পিএমএটি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তোমরা আগের ক্লাসগুলোতেও পড়েছো, এগুলো জানো। তাহলে এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই মিলে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের বিভাজনটা হবে, ক্যারিওকাইনেসিস হবে, আর সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন তারপর হবে। তাহলে এই পুরোটাকে কি বলছি আমরা, মাইটোটিক ফেজ। এটা 5% সময় লাগছে টোটাল সময়, ঠিক আছে। তো মাইটোসিসের গুরুত্ব কী, মাইটোসিসের গুরুত্ব প্রথম আমাদের বুঝতে হবে, তারপর আমরা মাইটোসিসটা আবার দেখছি ভালো করে, চাপ নেই, একদম চিন্তা করার দরকার নেই, এখানে তোমরা অলমোস্ট সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমাদের মাইটোসিসের গুরুত্ব হচ্ছে, দেখো আমাদের বডিতে কোথাও যদি কেটে ছিঁড়ে যায়, তখন কেটে গেছে, ছড়ে গেছে, তখন সেই বডিতে কি সেলগুলো ড্যামেজ হয়, সেই সেলগুলোকে তাহলে ডিভাইড করতে হবে তো নতুন করে, নাহলে তো সেই জায়গাটা আর উন্ড হিল হবে না। যে আমি লেখা আছে দেখো, গ্রোথ বডি আমরা সেই দুটো সেল মানে একটা সেল থেকে জাইগোট থেকে ডিভাইড করে এই গ্রো করেছে এত দূর পর্যন্ত বডি গ্রোথের জন্য মাইটোসিস সেল ডিভিশন দরকার, একটা থেকে দুটো থেকে চারটা এইভাবে হবে। বিভিন্ন কেটে গেলে উন্ড হিল করার জন্য দরকার। আর রিপ্লেসড লস্ট সেল, ঠিক আছে, যখন কিছু সেল যেমন ধরো আরবিসি 120 দিন পরে মারা যায় স্প্লিনে গিয়ে, গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয় স্প্লিনকে, যাই হোক সেখানে গিয়ে মারা যায়, তাহলে তারপরে তার নতুন সেল দরকার, তো সেই আরবিসি নতুন দরকার, নাহলে তো আরবিসির সংখ্যা আমাদের বডিতে কমে যাবে। তাহলে সেই রিপ্লেস ওল্ড সেল, ডেড সেল সেগুলো করার জন্য লস্ট সেল, সব এই কারণে কিন্তু মাইটোসিস হয়, ঠিক আছে। তো বেসিক্যালি প্ল্যান্টের কী হয়, প্ল্যান্টের
বেশিরভাগ ক্ষেত্রে 2n এবং nও হয়, ঠিক আছে। যেমন বেশিরভাগ টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এদের প্ল্যান্ট বডি হচ্ছে 2n ডিপ্লয়েড, আর মোস্ট অফ দ্য অ্যালগি, ব্রায়োফাইটা এরা কী করে না n, এদের প্ল্যান্ট বডি n হয়, ঠিক আছে। অ্যানিমেলের ক্ষেত্রে মোস্টলি ইন 2n, কিছু এছাড়া ড্রোন, যেমন আমাদের ওই মৌমাছি যারা হচ্ছে ড্রোন মৌমাছি, তাদের হচ্ছে কি হয় না n হয়, তাদের ক্রোমোজোম নাম্বার, ঠিক আছে। তো এটা এই জিনোম সংখ্যাগুলো আমরা মোটামুটি আইডিয়া ক্লিয়ার করলাম। এরপরে আমরা যাচ্ছি কোথায় না, এবারে না আমাদের এই সংগঠনটা সম্পর্কে আমাদের বুঝতে হবে। এইটা আমরা আগের ক্লাসেও আগের সেলেও কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে। যেমন এই যে এটা ধরো সেন্ট্রিওলে কি সেন্ট্রোজোম রয়েছে, এখানে সেন্ট্রোজোমের এই যে ছোট ছোট দেখো একটা সূর্যের রশ্মির মতো একটা রশ্মি আছে, দেখো এই রশ্মিগুলোকে আমরা কি বলি অ্যাস্ট্রাল রে, ঠিক আছে। এ দেখো অ্যাস্ট্রাল রে দুটো, ঠিক আছে। এই অ্যাস্ট্রাল রে আর প্লাস এখানে এই স্পিন্ডল ফাইবার আর অ্যাস্ট্রাল রে, এগুলো সব মিলে তৈরি হচ্ছে এই যে টোটাল মিলে আমরা কি বলছি মাইটোটিক অ্যাপারেটাস। দেখো এগুলো কি অ্যানিম্যাল সেলে কি হয় না অ্যাস্ট্রাল রে তৈরি হয়, সেই জন্য এটাকে অ্যাস্ট্রাল ডিভিশন বলি। প্ল্যান্ট সেলে অ্যানএস্ট্রাল ডিভিশন, কারণ এখানে অ্যাস্ট্রাল রে তৈরি হয় না, ঠিক আছে। এই যে অ্যাস্ট্রাল মাইটোটিক অ্যাপারেটাস বা অ্যাস্ট্রাল রে, এটা প্ল্যান্ট সেলে তৈরি হয় না, এই জন্য একে অ্যানএস্ট্রাল ডিভিশন বলি। আর অ্যানিম্যাল সেলে সেটা তৈরি হয় বলে সেটাকে অ্যাস্ট্রাল ডিভিশন বলি, ঠিক আছে। এবার আমরা ওভারঅল যে এটা আমাদের মাইটোসিসটা একটু বুঝে নেব। দেখো আমি বললাম কি তাহলে প্রথমে ইন্টারফেজ, সেই ইন্টারফেজে কোথায় কি হয় বলেছি, সেটা রিভিশন তোমাদের হয়েছে। এরপর হচ্ছে ইন্টারফেজের পরে আমাদের যে মাইটোটিক ফেজটা আসছে, যে 5% সময় লাগে যে সেল ডিভিশনের ওভারঅল সময়ের, ঠিক আছে। তো তার প্রথমে বললাম কি পিএমএটি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজেরও প্রথমে শুরুর দিকে এরকমভাবে প্রোফেজের শুরুর দিকে ডিএনএটা ট্যাঙ্গল ডিএনএ, মানে এরকম জাস্ট নিজের মতো, মানে এরকম জড়ি যেমনভাবে ডিএনএ তৈরি হয় ডাবল হেলিক্স, সেইভাবে পড়ে থাকে, একদম খোলা 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 পড়ে থাকে, ঠিক আছে। এখানে কি থাকে না এই যে আমাদের সেন্ট্রোজোমগুলো আস্তে আস্তে করে এই পোলের দিকে, মেরুর দিকে যেতে শুরু করে আস্তে আস্তে করে। তো এখানে খোলা খোলা পড়ে থাকে, অনেকটা জায়গা নিয়ে থাকে, কোনো মানে চারিদিকে কোনো ব্যাপার না। এবার এক সাইডে সেন্ট্রোজোমগুলো ছিল, সেগুলো দুটো মেরুর দিকে চলাচল আরম্ভ করলো। এটা প্রোফেজের শুরুতে, ঠিক আছে। প্রোফেজ ইনিশিয়েশন অফ, তখন ডিএনএ কনডেনসেশন সব শুরু হবে, ঠিক আছে। ডিএনএ কনডেনসেশনটা শুরু হবে কবে না যা মানে এটা হয়ে গেছে, সব ডিএনএ তৈরি হয়ে গেছে ইন্টারফেজে, এখানে কিন্তু কনডেনসেশন স্টার্ট হচ্ছে আর্লি প্রোফেজে, মনে থাকবে। এরপর হচ্ছে প্রোফেজের শেষ, তাহলে প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ। প্রোফেজের শুরুতে আমাদের ডিএনএগুলো এরকমভাবে পড়ে থাকবে, আর আমাদের সেন্ট্রোজোমগুলো পোলের দিকে, মেরুর দিকে যেতে শুরু করবে, আর ডিএনএ কনডেনসেশন স্টার্ট হবে। এবার লেট প্রোফেজ শেষ হতে 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 এই যে আমাদের মোটামুটি কিছু কনডেনসেশন, মানে ডিএনএগুলোকে একসাথে জোর বাঁধা আরম্ভ করে দেবে, এরকম একটা একটু হালকা হালকা ভিজিবল হবে, ঠিক আছে। সেই সময় কি হবে আমাদের যে দেখো এখানে কি ছিল, নিউক্লিয়ার এনভেলপ ছিল, নিউক্লিয়ার এনভেলপগুলো এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, আস্তে 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 করে ভেঙে যাচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। আর যা সমস্ত অর্গানেল ছিল, নিউক্লিওলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, এগুলো সব কি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে আস্তে আস্তে করে, মানে বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। আর ডিএনএগুলো ট্যাঙ্গেল ডিএনএ ছিল, এগুলো আনট্যাঙ্গেল একসাথে জোড় বাঁধা অবস্থায় থাকলো, ঠিক আছে। তাহলে এখানে লেট প্রোফেজে কনডেনসেশন মোটামুটি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে আর্লি প্রোফেজে ট্যাঙ্গেল ডিএনএ পড়ে থাকবে নর্মাল খোলা খোলা অবস্থায়, ঠিক আছে। এখানে সেন্ট্রোজোমগুলো মেরুর দিকে যাওয়া স্টার্ট করবে, লেট প্রোফেজেও কিন্তু মেরুতে যায়নি, কিছুটা মেরুর দিকে এগিয়েছে। আর এখানে আনট্যাঙ্গেল ডিএনএ মোটামুটি একটা কনডেনসেশন ফর্মে হালকা এসছে। আর এখানে লেট প্রোফেজ হতে হতে আমাদের মোটামুটি নিউক্লিয়ার এনভেলপ, তোমার গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, এগুলো সব ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর আনট্যাঙ্গল ডিএনএ, ঠিক আছে, এগুলো আমরা বললাম লেট প্রোফেজ। এরপর কি হচ্ছে প্রোফেজের পর মেটাফেজ, ঠিক আছে। প্রোফেজ থেকে মেটাফেজ ট্রানজিশন হচ্ছে। এই মেটাফেজ হওয়ার সময় কি হচ্ছে না মেটাফেজে দেখো পুরোপুরিভাবে আমাদের সেন্ট্রিওলগুলো দুটো এতে মুভ করে গেছে, একদম মেরুতে মুভ করে গেছে, এবং এই সেন্ট্রিওলগুলো দুটো অপোজিট পোলে মুভ করে গেছে, এবং আমাদের যে ক্রোমোজোম তার সাথে যে ক্রোমাটিন ফাইবারগুলো রয়েছে, ক্রোমাটিনের সাথে দুটো ক্রোমাটিন রয়েছে, তার সাথে স্পিন্ডিল ফাইবারগুলো যুক্ত হয়ে গেছে। কোথায় না এই যে লেট প্রোফেজের শেষ থেকে মেটাফেজের শুরুর দিকে। তাহলে কি হচ্ছে এখানে মাইটোটিক স্পিন্ডিল ফাইবারগুলো অ্যাটাচ হয়ে গেছে কার সাথে না আমাদের এখানে যে কাইনেটোকোর থাকে, এই কাইনেটোকোরের সাথে। আর যারা তোমরা সেলের লেকচার দেখোনি একবার দেখে নিও, ওখানে কিন্তু এগুলো ভালো করে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে কাইনেটোকোর এখানে থাকে, কাইনেটোকোরের সাথে স্পিন্ডিল ফাইবারটা অ্যাটাচ হয়ে গেল।
এটা ট্রানজিশন টু মেটাফেজ, মেটাফেজে প্রোফেজ থেকে মেটাফেজে যাওয়ার সময়, মেটাফেজে গেছে সবে, ঠিক আছে। এবার মেটাফেজ প্রপার মেটাফেজে কি দেখতে পাবো আমরা, না এই কনডেনসেশনগুলো কমপ্লিট হয়ে যাবে। এই যে ডিএনএ কনডেনসেশনগুলো হচ্ছিল, ডিএনএগুলো জোর বাঁধছিল, ডিএনএ কনডেনসেশনগুলো কমপ্লিট হয়ে যাবে মেটাফেজে এসে, ঠিক আছে। তখন একটা মাঝখানে একটা প্লেটের মতো একটা মানে প্লেটের মতো লম্বা লম্বা মানে অবস্থান করবে আমাদের ক্রোমোজোমগুলো, ঠিক আছে। এই যে এইটাকে আমরা কি বলছি না মেটাফেজিক প্লেট বা ইকুইটোরিয়াল প্লেনে অবস্থান করছে বলে আমরা বলি ইকুইটোরিয়াল প্লেটও বলি। তো এইটা হচ্ছে দেখ আমরা এই মেটাফেজ দশায় আমরা কিন্তু ক্রোমোজোমগুলো খুব সুন্দরভাবে দেখতে পাই, সেই জন্য আমরা এটাকে বেস্ট মরফোলজিক্যাল মানে আমরা দেখার জন্য মানে অনেক সময় মেটাফেজটাকে মানে যারা বিজ্ঞানী মেটাফেজ দশাটা তারা কিন্তু ওয়াচ করার জন্য ইউজ করে, বেস্ট মরফোলজি এখানে দেখা যায়, ঠিক আছে। তার বাহ্যিক বাইরের দিক থেকে দেখাটা খুব সুন্দর হয়। এরপর হচ্ছে মেটাফেজের পরে অ্যানাফেজ। অ্যানাফেজে কী হবে, অ্যানাফেজিক চলন হবে। অ্যানাফেজ এই যে ক্রোমোজোমগুলো তাহলে এখান থেকে দুটো এই আমাদের যে রয়েছে কাইনেটোকোর রয়েছে, এই সেন্ট্রোমিয়ার থেকে দুদিকে ডিভাইড হয়ে যাবে, একটা এইগুলো এইদিকে চলে এলো আর ওই দিকেরটা ওইদিকে চলে যাবে, ঠিক আছে। তো এইবার অ্যানাফেজিক চলনটা শুরু হয়েছে, ঠিক আছে। এখানে কি সেন্ট্রোমিয়ারগুলো স্প্লিট হয়ে গেল, ঠিক আছে। সেন্ট্রোমিয়ারগুলো এই যে মাঝখান থেকে স্প্লিট হয়ে গেল, ঠিক আছে। ক্রোমাটিনগুলো সেপারেট হয়ে গেল, ক্রোমাটিন তন্তুগুলো দেখো দুটো একে অপরের থেকে সেপারেট হয়ে গেল, ক্রোমাটিন ফাইবারগুলো, ঠিক আছে। সেন্ট্রোমিয়ারগুলো স্প্লিট হলো, ক্রোমাটিন সেপারেট হলো এবং অ্যানাফেজিক একটা চলন মানে একটা চলন এই দুটো মেরুর দিকে দুদিকে চলন একটা তৈরি হলো, ঠিক আছে। তো এই যে এই সময় অ্যানাফেজের সময় আমরা দেখতে পাবো এই যে ক্রোমোজোমগুলো ক্রোমাটিন ফাইবারগুলো এটা ভি শেপ, এল শেপ, এরকম নানা রকম শেপ দেখতে পাবো। মানে এখানে কিন্তু বেস্ট অ্যানাটমি কোথায় দেখা যায় না, এই অ্যানাফেজে, ঠিক আছে। তো মোটামুটি এরপর আমাদের টেলোফেজ আসবে। টেলোফেজ মানে টেল লাস্টের সময়, ঠিক আছে। তখন কি হবে না আস্তে আস্তে করে আবার মোটামুটি দেখো এই দুদিকে চলে গেল, দুদিকে গিয়ে দুটো আবার নতুন সেল গঠনের পালা এবার, ঠিক আছে। তাহলে টেলোফেজ মানে কি আবার যে ওই যে আমাদের নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয় পর্দা যেগুলো ছিল, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, এগুলো সব আবার রিঅ্যাপিয়ার হলো, আবার তৈরি হলো নতুন করে, ঠিক আছে। এই যে তৈরি হলো এবং আস্তে আস্তে করে ক্রোমোজোমগুলো লুজ দেয়ার আইডেন্টিটি, ক্রোমোজোম যেগুলো কনডেন্স ফর্মে ছিল সেগুলো আস্তে আস্তে করে আবার এইরকম আনট্যাঙ্গেল ফর্মে চলে আসছে, ঠিক আছে। মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হলো। আর্লি প্রোফেজ, লেট প্রোফেজ, ট্রানজিশন মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এই বেসিক জিনিস একদম বেশি চাপ নেওয়ার দরকার নেই। তাহলে ইন্টারফেজের পর প্রোফেজে ঢুকছি আমরা। প্রোফেজে কী থাকে না ট্যাঙ্গেল ডিএনএ থাকে, নর্মাল খোলা খোলা পড়ে থাকে, ঠিক আছে। এখানে এই ডিএনএ কনডেনসেশনগুলো এই খোলা খোলা ডিএনএগুলো কনডেনসেশন আরম্ভ করবে, ঠিক আছে, আস্তে আস্তে করে এখানে। আর কি করবে আর্লি প্রোফেজের শুরুতে ওই যে আমাদের সেন্ট্রোজোমগুলো পোলের দিকে মুভ করা শুরু করবে, ঠিক আছে। আর তারপরে লেট প্রোফেজ শেষ হতে হতে একটুখানি পোলের দিকে যাবে এবং কিছুটা মানে ডিএনএগুলো আনট্যাঙ্গেল হবে, ডিএনএগুলো একসাথে একটুখানি জমাট বাঁধতে চেষ্টা করবে, কনডেনসেশন হালকা হালকা হবে এবং এখানে নিউক্লিয়ার এনভেলপ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, গলগি কমপ্লেক্স এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কারণ এগার তো এগুলো জায়গা লাগবে, ওই এত জায়গা কোথায় পাবে, এগুলো যদি থাকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে বেসিক্যালি, ঠিক আছে। তারপর ওখান থেকে যে ট্রানজিশন মেটাফেজ হবে, ট্রানজিশন টু মেটাফেজ, তখন কি হবে না ওই যে ক্রোমোজোমগুলো এবার সুন্দরভাবে একদম স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে। দুটো ক্রোমাটিন ফাইবারের সাথে দুদিকে এদিকে একটা এদিকে একটা অ্যাটাচ হয়ে যাবে এবং মেটাফেজ প্রপার মেটাফেজ সময় মেটাফেজিক প্লেট মাঝখানে সবাই একটা সুন্দরভাবে সারণী, এগুলো আগে পড়েছিল এগুলোতে, এখানে একটা সুন্দর একটা মেটাফেজিক প্লেট বা ইকুইটোরিয়াল প্লেট একটা অবস্থান করবে মেটাফেজে, ঠিক আছে। এই অবস্থায় কিন্তু খুব ভালোভাবে দেখা যায় ক্রোমোজোমগুলোকে, এই জন্য বেস্ট মরফোলজি বলা হয়। এরপর অ্যানাটমি, ওই অ্যানাফেজিক চলন হবে, দুটো ক্রোমোজোম স্প্লিট হয়ে যাবে, সেই সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে যাবে, ক্রোমাটিনগুলো একে অপরের সাথে আলাদা হয়ে যাবে এবং দুজনে মেরুর দিকে চলতে শুরু করবে, অ্যানাফেজিক চলন হবে। এবং শেষে টেলোফেজে কী হবে, টেলোফেজে তাহলে আমাদের আবার যে ওই যে নিউক্লিয়ার এনভেলপ, তারপরে গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস আবার নতুন করে রিঅ্যাপিয়ার হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল মাইটোসিস, ঠিক আছে। এরপরে তাহলে আমাদের এখানে কি ক্যারিওকাইনেসিস হয়ে গেল। আমরা কি বললাম যে মেটাফেজে মাইটোটিক ফেজে ইন্টারফেজ 95% আর যে 5% মাইটোটিক ফেজ, তার মধ্যে প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ এই তিনটে ফেজ মিলে কি হয়, এই চারটে ফেজ মিলে আমাদের হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস, এই যে নিউক্লিয়াসের বিভাজনটা, তারপর হবে কি সাইটোকাইনেসিস। এরপরে শুধু তো নিউক্লিয়াসের বিভাজন হলে হবে না, নিউক্লিয়াসগুলো তৈরি হয়েছে, এবার মাঝখান থেকে যদি ভাঙে তবে তো দুটো আলাদা আলাদা সেল হবে, তাহলে ক্যারিওকাইনেসিসের পরে হবে কি সাইটোকাইনেসিস। এবার সাইটোকাইনেসিস আবার মজার ব্যাপার, অ্যানিমেল আর প্ল্যান্ট সেলে আলাদা আলাদাভাবে হয়। অ্যানিমেল সেলে কীভাবে তৈরি হয় না সেল ফর্মেশন হয়,
ঠিক আছে। অ্যানিমেল সেলগুলো এদের যেহেতু সেল ওয়াল থাকে না, এরা সেলগুলো এরকমভাবে ভেতর দিকে হালকা করে ঢুকতে 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 ভেতর দিকে আস্তে 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 ঢুকে এইভাবে বাইরে থেকে ভেতরের দিকে, এটা সেন্ট্রিপেটাল বলি আমরা, ঠিক আছে। অ্যানিমেল সেল এইভাবে তার এই যে সেল এত এত এতক্ষণ ধরে যে নিউক্লিয়াসে ডিভিশন হলো, তারপরে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে ভেতরের দিকে এরা ঢুকতে থাকবে, সেন্ট্রিপেটাল এইভাবে ভেতর দিকে আস্তে আস্তে করে ঢুকতে থাকবে ঢুকতে থাকবে ঢুকতে থাকবে এরকম, তারপর দুটো আলাদা আলাদা সেল হয়ে যাবে। এটা অ্যানিমেল সেলে। আর প্ল্যান্ট সেলে সেল ওয়াল থাকে, এটা রিজিড স্ট্রাকচার, ঠিক আছে। এবার প্ল্যান্ট সেলে কী হয়, সেল ওয়াল থাকার কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলগি কমপ্লেক্সের কিছু খণ্ড তারা কি করবে, এই যে ধরো এটা একটা প্ল্যান্ট সেল, এই দুটো নিউক্লিয়াস দুদিকে আছে, তো এরকম মাঝখানে প্রথমে এসে এখানে একটা মানে অবস্থান করবে, তারপরে সেইটা আস্তে আস্তে করে এইগুলো এরকম যত ফ্র্যাগমেন্টগুলো যত খণ্ডগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি কমপ্লেক্সের আস্তে আস্তে এরকম লাগতে থাকবে বাইরের দিকে। তাহলে এটা হচ্ছে আউটওয়ার্ডস আমাদের প্ল্যান্টের ভেতর থেকে বাইরের দিকে আমাদের ডিভিশনটা হয় সাইটোপ্লাজমের, আর অ্যানিমেলের বাইরে থেকে ভেতরের দিকে, ঠিক আছে, এইভাবে ডিভিশনটা হয়, ঠিক আছে। তাহলে এটাকে এই জন্য সেন্ট্রিফিউগাল বলছি, আর অ্যানিমেলের ক্ষেত্রে সেন্ট্রিপেটাল বলছি। বোঝা গেছে? তাহলে দেখো এই তো হয়ে গেল, এবার সেল ডিভিশন কমপ্লিট, ব্যাস মাইটোসিস এইটুকু, ঠিক আছে। এবার যদি কখনো কখনো দেখবে যদি সাইটোকাইনেসিস না হয়, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজনটা যদি না হয়, মানে আমাদের এই পর্যন্ত নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল, সাইটোপ্লাজম মানে এই দুটো ডিভিশন হলো না, সেলগুলো আলাদা হলো না, তাহলে এই সেলটা আবার এই নিউক্লিয়াসটা আবার তো ডিভাইড করবে, তখন এরকম মাল্টি নিউক্লিয়ার একটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে। যদি সাইটোকাইনেসিস না হয়, ক্যারিওকাইনেসিসের পরে, তখন মাল্টি নিউক্লিয়াস কন্ডিশন একটা তৈরি হবে, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি সিনসাইটিয়াম। যেমন আমরা নারকেলের যে জল খাই, ডাবের জল খাই, ঠিক আছে, ডাবের জল হচ্ছে লিকুইড এন্ডোস্পার্ম, ওইখানে মানে মাল্টি নিউক্লিয়ার স্ট্রাকচার থাকে ওই সেলে, অনেক নিউক্লিয়াস থাকে ওখানে, সাইটোপ্লাজমের বিভাজন হয় না, আর নিউক্লিয়াসের ক্রমাগত বিভাজন হতে থাকে। আর ফাঙ্গি যদি তোমরা পড়ো, ফাঙ্গিতে এরকম সিনসাইটিয়াম মানে অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় একটা সেলে, তো সেগুলোকে সিনসাইটিয়াম কন্ডিশন বলা হয়। মোটামুটি একটা ওভারভিউ তোমাদের রিভিশন হয়েছে আশা করি, ঠিক আছে। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, বা আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা আমাদের গ্রুপ, তোমরা এই যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, এখানে কিন্তু আমাদের চ্যাটবক্স ওপেন করা আছে, তোমরা মেসেজ করতে পারো, এখানে আমরা সমস্ত এই নোটসগুলো শেয়ার করি, তোমরা যারা চাও তোমরা কিন্তু জয়েন করতে পারো, তোমরা এই গ্রুপটাও শেয়ার করতে পারো, এবং আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা কিন্তু একটু আমাদের একটু মোটিভেট করার জন্য তোমরা শেয়ার করতে পারো। মোটামুটি আমরা ম্যাক্সিমাম পার্টটা পড়ে ফেলেছি। এরপর আমরা দেখব মিওসিস সেল ডিভিশন। আমরা মোটামুটি কম বেশি সবাই জানি মিওসিসকে হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন বলা হয়। তো এখানে 2n সংখ্যক ক্রোমোজোম থেকে n সংখ্যক 4টে ডটার সেল তৈরি হয়, এর মোটামুটি সবাই জানি ডিফারেন্ট 4টে ডটার সেল। তো এর গুরুত্বটা কোথায় মিওসিসে? যেমন মাইটোসিস আমরা যখন দেখছিলাম, আমরা দেখছিলাম কি 2n থেকে 2n হচ্ছিল, এবং কোথায় কোথায় হচ্ছিল মাইটোসিস, আমাদের কোথাও বডিতে কেটে ছিঁড়ে গেলে, আমরা যে সেই এমব্রায়ো থেকে সেই 2n থেকে মানে একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16, এই যে এত সেল ডিভিশন হয়ে হয়ে মিলিয়ন বিলিয়ন সেল এখন আছে আমাদের শরীরে, সেগুলো সব মাইটোসিসের ফলে হয়েছে। আর মিওসিসের ফলে তাহলে কি হয়, মিওসিসের গুরুত্বটা কোথায় না, ধরো আমাদের যখন আমরা এই যে মায়ের শরীর থেকে n সংখ্যক ক্রোমোজোম, মানে এটা গ্যামেট এলো একটা ফিমেল গ্যামেট, আর পুরুষের বাবার শরীর থেকে মেল গ্যামেট এলো, এরা আসার পরে যখন ফিউজ হলো 2n সংখ্যক আমাদের জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা তো ডিভাইড করে মাইটোসিস পদ্ধতিতে। তাহলে এখানে যদি এই যে জার্ম সেলগুলো এটা যদি 2n হতো, তাহলে 2n হলে এখানে 4n হতো, তাহলে 4n হলে আমাদের এই যে জেনারেশন আফটার জেনারেশন ক্রোমোজোম নাম্বারটা ধ্রুবক থাকতো না, তাহলে আমাদের পরের জেনারেশনে 4n যুক্ত ক্রোমোজোম হয়ে যেত, তারপরে 8n, মানে মানুষ থেকে কি দৈত্যদানব কী হতো আমরা কেউ জানি না তখন। তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার জন্য কিন্তু আমাদের মিওসিস সেল ডিভিশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই জন্য জার্ম সেল মিওসিস পদ্ধতিতে ডিভিশন করে, ঠিক আছে। আবার মিওসিসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, দেখো আমাদের এই যে পরিবেশ র্যাপিডলি চেঞ্জ হয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যায়, এখন দূষণের মাত্রা এত বেড়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে ইভলিউশনটাও নিজেদেরকে ইভ্যালুয়েট করতে হয় সেই পরিবেশে বাস করার জন্য। সেই ইভলিউশন কীভাবে হবে, সেটা হয় হচ্ছে এই যে মিওসিসে ক্রসিং ওভার বলে একটা মানে একটা ঘটনা ঘটে, সে এক্ষুনি দেখতে পাবে, সেখানে কিছু ভ্যারিয়েশান তৈরি হয়, নতুন কিছু বৈশিষ্ট্যের আগমন ঘটে, ঠিক আছে। সেই বৈশিষ্ট্যগুলো ইভলিউশন করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ক্রসিং ওভারটাই দেখে নিই। তাহলে ক্রসিং ওভার বা রিকম্বাইন করাকে রিকম্বিনেশান বলছে, ঠিক আছে। ধরো আমাদের 23 জোড়া ক্রোমোজোম আছে, তো 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া কেন বলি, 46টা কেন বলি না, ঠিক আছে। মানে একটা ক্রোমোজোম দুটো করে সেট থাকে, ফার্স্ট ক্রোমোজোমের সেট একটা আসবে
মায়ের দেহ থেকে, একটা আসবে বাবার দেহ থেকে, ঠিক আছে। এইটা মায়ের দেহ থেকে সাপোজ এলো, এটা বাবার দেহ থেকে এলো, তাহলে এইটা সেম হোমোলোগাস ক্রোমোজোম বলি, ঠিক আছে। এটা 1 নম্বর ক্রোমোজোম সেট বা 2 নম্বর বা 3 নম্বর কিছু একটা হতে পারে, যে কোনো একটা তুমি ধরে নিতে পারো। যে কোনো সেটের একটা করে সেট থাকে, ঠিক আছে, একটা মায়ের থেকে আসে, একটা বাবার থেকে আসে। এই যে দুটোকে একসাথে বলি কি হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। এবার এই যে এইটা দুটো একটা মানে এই ক্রোমোজোমের বাবার থেকে যেটা এসছে সাপোজ সেটা দুটো ক্রোমাটিড, এইটা দুটো ক্রোমাটিড, তাহলে এই দুটোকে আমরা কি বলি, বাবার থেকে যে দুটো এসছে সেটাকে সিস্টার ক্রোমাটিড বলি। মায়ের থেকে যে দুটো এসছে এদেরকে এইটা আর এইটার দুটো একসাথে সিস্টার ক্রোমাটিড। কিন্তু মায়ের থেকে আর বাবার থেকে দুটোর যদি একটা একটা করে নিই, এটাকে বলি নন সিস্টার ক্রোমাটিড। দুজনে সিস্টার নয়, নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মানে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের দেহাংশের বিনিময়কে আমরা কি বলি, ক্রসিং ওভার, ঠিক আছে। ধরো এবার এরা কি করবে, এরকমভাবে একটা এটা কম্বিনেশন করবে একটা, ঠিক আছে। কম্বিনেশন করার পর তারা যখন ছেড়ে গিয়ে পুনরায় এখান থেকে ছেড়ে যাবে, এই হলুদের জায়গায় কিছুটা সবুজ এসে লেগে যাবে, আবার এই সবুজের জায়গায় কিছুটা হলুদ এসে লেগে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে রিকম্বাইন করলো, পুনরায় আবার কম্বাইন করলো। এরপর দেখো সোজা সোজা মিওসিস 1 ডিভিশন হলো, নর্মাল ডিভিশন, একদম কোনো কিছু ডুপ্লিকেশন হলো, ডিভিশন হয়ে গেল। তারপরে মিওসিস 2, তারপরে দেখো এখানে 4টে সেলযুক্ত মানে 4টে ডিফারেন্ট সেল তৈরি হলো। এবার ডিফারেন্ট প্রত্যেকটা আলাদা আলাদা, দেখো এটা একটা, এখানে এক রকমের ক্রোমাটিড, এটার দেখো আলাদা, এখানে সবুজ উপরে মাঝখানে হলুদ, এখানে হলুদ উপরে মাঝখানে সবুজ, এখানে পুরোটাই সবুজ, 4টে আলাদা আলাদা পুরো সেল তৈরি হলো, ঠিক আছে, ডটার সেল। মোটামুটি ক্রসিং ওভার একটা কমপ্লিট, মানে বুঝতে পেরেছো। এগুলো ফেজগুলো আমরা দেখি, দেখো আমাদের যে এটা মিওসিস, বেসিক্যালি আমরা জানি যে দুটো ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2, ঠিক আছে। এই মিওসিস 1 বা 2 হওয়ার আগে কি হয় না, ইন্টারফেজ হয়, ঠিক আছে। সেই ইন্টারফেজটা আমরা পড়েছি, G1, গ্যাপ 1, S, G2 এগুলো যেমন ছিল তেমন হবে। এখানে শুধু মিওসিস 1টা হবে রিডাকশনাল ডিভিশন, এই যে এখানে তোমাকে এক্ষুনি দেখালাম, ওই যে একটা থেকে সিম্পল একদম সোজা সোজা কোনো রকম ডিএনএ ডুপ্লিকেশন হয়নি, বিভক্ত হয়ে গেছে দুটো আলাদা, তো এখানে সেই জন্য এটা রিডাকশনাল ডিভিশন মিওসিস 1টা, ঠিক আছে। মিওসিস 1টা কিছুটা মাইটোসিসের মতো, ঠিক আছে। এটা কিভাবে হয়, এই যে আমাদের যে ইয়েটা রয়েছে মাইটোটিক ফেজ যেটা ওখানে ছিল, ঠিক আছে, সেটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টে ভাগে ভাগ ছিল। তো প্রোফেজের এখানে আবার 5টা টোটাল ভাগ, ঠিক আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস, ঠিক আছে। এই যে দেখো এটা সোজাসুজি কোনো কিছু ডুপ্লিকেশন হয়নি, সোজাসুজি হ্রাস বিভাজন হয়ে আলাদা আলাদা তৈরি হয়ে গেছে, ডাইরেক্ট ভেঙে গেছে, ঠিক আছে। তো দুটো আলাদা আলাদা সেল তৈরি হয়ে গেছে। তো এবারে এখানে তাহলে G1, S, G2 তো হচ্ছেই ফেজগুলো, তারপরে মিওসিস 1 রিডাকশনাল ডিভিশন যেটা, তারপরে ওই যে রিডাকশনাল ডিভিশন সেটা কী কী এতে হচ্ছে, তাহলে এখানে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। তো প্রোফেজটা হচ্ছে লংগেস্ট ফেজ এটা, ঠিক আছে। এখানে 5টে উপদশা রয়েছে, লেপ্টোটিন, LP, LZPDD, LZPDD এইভাবে মনে রাখতে পারো, LZPDD, ঠিক আছে। ডিপ্লোটিন, ডায়াগনোসিস, আগে ডিপ্লোটিন তারপর ডায়াগনোসিস, ঠিক আছে। তো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগনোসিস, ঠিক আছে। তারপরে কি, তারপরে আমাদের মেটাফেজ হবে, এইটা পুরোটা প্রোফেজ, ঠিক আছে। প্রোফেজ 1, মিওসিস 1 এর প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তাহলে এইখান পর্যন্ত কি টেলোফেজ 1 মানে আমাদের ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের ডিভিশনটা হলো, তারপর হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের ডিভিশন হয়ে দুটো আলাদা ভাগ হবে, তারপরে হচ্ছে মিওসিস 2 হবে, ঠিক আছে। তো এই মিওসিস 2 ইকুয়েশনাল ডিভিশন, আর মিওসিস 1টা হচ্ছে রিডাকশনাল ডিভিশন। মোটামুটি একটা ওভারভিউ এখানে দিয়ে দিলাম। এবার সেই এর মতোই মাইটোসিসের মতোই আমরা দেখবো এখানেও একদম একটা ছকের মধ্যে, ঠিক আছে। যেমন আমাদের ইন্টারফেজ G1, S, G2 হয়ে গেছে, তারপর প্রোফেজে ঢুকছে। তাহলে প্রোফেজের শুরুতে কী ছিল, এখানে 5টে উপদশায় বিভক্ত। প্রথমে হচ্ছে লেপ্টোটিন, তাহলে আমরা প্রোফেজ কী দেখছিলাম, কিছুটা রিলেট করার চেষ্টা করো যে আমাদের এই যে সেন্ট্রোজোমগুলো আমাদের যাচ্ছিল কোথায়, মুভমেন্ট করা শুরু করছিল, ঠিক আছে। দেখো এই যে এখানে সেন্ট্রোজোম মুভমেন্ট করা শুরু করছে, এই দেখো পুরো একদম 5টা ফেজ জুড়ে, এখানে আঁকা হয়নি, যাই হোক এখানে 5টা ফেজ জুড়ে কিন্তু সেন্ট্রোজোমগুলো মুভমেন্ট করছে। সে কিন্তু মেরুর দিকে যাচ্ছে, কিন্তু মেরুতে পৌঁছয়নি, ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখো ডায়াগনোসিস, মেরুতে পৌঁছেছে কখন, মেটাফেজে। ঠিক একই রকমভাবে দেখো এটা 5টা দশা দিয়েই কিন্তু পুরোটাতেও এখনও পৌঁছতে পারেনি, সেটা প্রোফেজের দশা সবগুলো, ঠিক আছে। দেখো এইরকমভাবে তো আমাদের কোনো মানে ডিমার্কেশন নেই যে এইটা প্রোফেজ, এইটা মেটাফেজ। আমরা যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে দেখে তখন আমরা নাম দিয়েছি এইটা প্রোফেজের, মানে ধরো যখন ক্রসিং ওভার ঘটছে আমরা দেখতে পাচ্ছি, মানে এগুলো
অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে, তো সেইটাকে আমরা বলছি প্যাকাইটিন উপদশা। যাই হোক, এবার আমরা বলছি লেপটোডিন দেখছিলাম। লেপটোডিনে তাহলে শুরু হচ্ছে ওই যে কনডেনসেশন শুরু হচ্ছে, ডিএনএগুলো প্রথমে কনডেনসেশন শুরু করছে, ঠিক আছে। ওই যে নর্মাল আমাদের যে লাইট মাইক্রোস্কোপ আছে, সেই লাইট মাইক্রোস্কোপেই কিন্তু আমরা তখন একটু একটু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপর জাইগোটিন উপদশা, জাইগোটিন উপদশাতেও এগুলো তখনও পর্যন্ত যাচ্ছে সেন্ট্রোজোমগুলো যাচ্ছে, এখনও পৌঁছয়নি, ঠিক আছে। তো এই যে এখানে কিছু প্রোটিন এসে, ঠিক আছে, এখানে একটা কমপ্লেক্স তৈরি করে, এই কমপ্লেক্সটার নাম হচ্ছে সাইনোপটেনিমাল কমপ্লেক্স, ঠিক আছে। এই যে সাইনেপসিস ফর্ম করে, এটা সাইনেপসিস ফর্ম করে কোথায়? জাইগোটিন। এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আসার জায়গা, যে সাইনোপটেনিমাল কমপ্লেক্স কোথায় তৈরি হয় বা সাইনেপসিস কোথায় তৈরি হয়, সব কোশ্চেন আসার জায়গা, ঠিক আছে। দেখো এখানে 4টে ক্রোমাটিড টেট্রাড তৈরি হচ্ছে। এরপর হচ্ছে প্যাকাইটিন, ঠিক আছে, এটা সব থেকে লং ফেজ। এখানে কি হয়, ওই যে আমাদের ক্রসিং ওভার, রিকম্বিনেশন ক্রসিং ওভার বললাম, সেই ক্রসিং ওভারটা এখানে হয় কোথায়? প্যাকাইটিন উপদশায়, ঠিক আছে। তো এখানে আমি অলরেডি ক্রসিং ওভার আলোচনা করে দিয়েছি, দেহাংশের বিনিময় দুটো নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মাঝখানে, ঠিক আছে। এখানে এই যে রিকম্বিনেশন নডিউল তৈরি করছে, এটাকে আমরা রিকম্বিনেশন নডিউল বলছি, ঠিক আছে। এটা সব থেকে লং ফেজ, এত কিছু জোড়া লাগবে, কেটে আবার দুটো আলাদা আলাদা রিকম্বাইন করবে, ঠিক আছে। তারপর ডিপ্লোটির উপদশায় দেখছে এখানে কি মানে জোর বেঁধেছিল, এবার এখানে একটা এক্স মতো রয়েছে, এটা এক্স মতো তৈরি হচ্ছে। এই এক্স মতো যে তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলি না কায়াজমাটা একটা ফর্ম তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে। তো এই যে এই ঘটনাটাকে কায়াজমাটা, এটাও গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। তো তারপরে ডায়াকাইনেসিস, ঠিক আছে। ডায়াকাইনেসিসে আমাদের কি বলছিলাম, যে দেখো প্রত্যেকটা জায়গায় নিউক্লিয়ার এনভেলপগুলো এখানে আছে, ঠিক আছে। এই যখন প্রোফেজ শেষ হচ্ছে, এটা তো প্রোফেজ পুরোটা চলছে, একদম মেটাফেজ মাইটোসিস মনে করে দেখো, কিছুটা রিলেট করতে পারবে। এখানে দেখো প্রোফেজ শেষের দিকে এসে আমাদের ডিসঅ্যাপিয়ার হচ্ছে, লেট প্রোফেজ ওখানে হয়েছিল, এখানে দেখো শেষের দিকে নিউক্লিওলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গলগি কমপ্লেক্স, সব নিউক্লিয়ার এনভেলপ সব ডিসঅ্যাপিয়ার হচ্ছে, ঠিক আছে। এখানে এই যে কায়াজমাটা দুটো এক্স করেছিল, এটা কি হলো, কায়াজমাটাগুলো আমাদের ছেড়ে গেল। এরপর আমরা দেখবো মেটাফেজে তাহলে কি হচ্ছে, দেখো প্রোফেজে পুরোপুরি এই সেন্ট্রোজোমগুলো কিন্তু পোলের দিকে যায়নি, তাহলে মেটাফেজে এসে কিন্তু সেন্ট্রোজোমগুলো পোলের দিকে একদম মুভ করলো, এবং দুটো আলাদা আলাদা যে হোমোলোগাস ক্রোমোজোম ছিল, দুটো ক্রোমোজোমে আলাদা আলাদা দুটো মেটাফেজিক প্লেট তৈরি হলো। অ্যানাফেজে এসে এই যে হোমোলোগাস ক্রোমোজোম দুদিকে চলন হলো, অ্যানাফেজিক চলন, ঠিক আছে। আর টেলোফেজে এসে কি হলো না, দুটো সে আবার ওই যে যেমনভাবে আবার সব রিঅ্যাপিয়ার হলো নিউক্লিয়ার এনভেলপ টেলোফেলপগুলো, এসে দুটো আলাদা আলাদা মানে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনটা এখানে হয়ে গেল। এরপরে সাইটোপ্লাজমের বিভাজন হলেই আমাদের সেল ডিভিশন কমপ্লিট। দেখো এখানে 2n সংখ্যক ক্রোমোজোম থেকে এখানে n সংখ্যক হয়ে গেছে, ওই জন্য মিওসিস 1টাকে আমরা বলি কি হ্রাস বিভাজন। তারপরে আর কিছু নেই, একদম সিম্পল মিওসিস 2। এবার এখানে দেখো মোটামুটি কনডেন্স ফর্মে ক্রোমোজোমগুলো রয়েইছে। এবার ডাইরেক্টলি প্রোফেজে যদি আরেকটু কনডেন্স হওয়ার হয়, ঠিক আছে। তারপর প্রোফেজ 1-এর পর মেটাফেজে কি এখানে মেটাফেজিক প্লেট তৈরি হবে, ঠিক আছে। মেটাফেজিক প্লেটের পরে তারা কি করবে না, মেটাফেজিক অ্যানাফেজিক চলন হবে, এবং তারপরে আবার দুটো আলাদা আলাদা এইগুলো সব, এই যে এখানে সবুজটা একটা আলাদা হয়ে যাবে, এই হলুদ সবুজের মিশ্রণ আলাদা হয়ে যাবে, এখানে সবুজ হলুদের মিশ্রণ একটা আলাদা, এরকম 4টে টোটাল ডটার সেল তৈরি করে দেবে। এই হচ্ছে মিওসিস 2 কমপ্লিট। আশা করছি সবাই বুঝতে পেরেছো। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য। অনেক কমপ্লিকেশান, অনেক টেকনিক্যাল ফল্ট সত্ত্বেও আমরা চেষ্টা করছি ভিডিওগুলো কন্টিনিউ করার। তো আমাদের যেমন টার্গেটটা ছিল 10 এপ্রিলের মধ্যে ভিডিওগুলো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা ধৈর্য ধরো, এবং তোমরা আমাদের এখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, এখানে জয়েন করতে পারো। এই নোটসগুলো আমরা কিন্তু টেলিগ্রামে ডাইরেক্ট শেয়ার করি, আমাদের হ্যান্ড রিটেন নোটসগুলো। এছাড়া তোমাদের যাদের মনে হচ্ছে আমাদের ক্লাস জয়েন করবে, তোমাদের ভাই বোনরা যারা নিট দেবে নেক্সট ইয়ার বা 11-12-এ পরে বায়োলজি ক্লাস জয়েন করবে, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর মোটামুটি একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের একটুখানি মোটিভেশন পাবো তোমাদের থেকে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, অল দ্য বেস্ট।